আজকে আমরা ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র সলভ করব। সেই প্রশ্নপত্রটি বাঁকুড়া জেলা স্কুলের। প্রথমেই আছে দেখো, এই প্রশ্নপত্রটির আমরা ছোট প্রশ্নগুলি সলভ করব। প্রথমে আছে দেখো 1 নম্বরে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি সামরিক জাতি ছিল না? উত্তর হবে বাঙালি। বাঙালিরা কখনোই সামরিক জাতি ছিল না। 2 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। 3 নম্বর প্রশ্ন, পণ্ডিতা রমাবাঈ যুক্ত ছিলেন? উত্তর হবে নারী শিক্ষার সঙ্গে। পণ্ডিতা রমাবাঈ যুক্ত ছিলেন নারী শিক্ষার সঙ্গে। 4 নম্বর প্রশ্ন, হুল শব্দের অর্থ হল? উত্তর হবে বিদ্রোহ। হুল শব্দের অর্থ বিদ্রোহ। 5 নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 খ্রিস্টাব্দে। এবার চলে এসো পরের পৃষ্ঠায়। 6 নম্বর প্রশ্ন, কোন আন্দোলনে নীল চাষিরা যুক্ত ছিল? উত্তর হবে চম্পারণ। চম্পারণ সত্যাগ্রহে নীল চাষিরা যুক্ত ছিল। তারপরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, যে দেশের সুলতান অপসারণের প্রতিবাদে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয় সেই দেশটি ছিল তুরস্ক। তুরস্কের সুলতানের অপসারণের প্রতিবাদে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। 9 নম্বর প্রশ্ন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। 10 নম্বর প্রশ্ন, গণপতি উৎসব চালু করেছিলেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সভা গণপরিষদে সংবিধান গ্রহণ করেছিল? উত্তর হবে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, পদমর্যাদায় উপরাষ্ট্রপতির স্থান হয় যার পর তিনি হলেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পদমর্যাদায় উপরাষ্ট্রপতির স্থান হয় রাষ্ট্রপতির পরে। শেষ এবং 14 নম্বর প্রশ্ন, রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান হলেন? উত্তর হবে রাজ্যপাল। খুব ভালো করে শুনে নাও, রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান হলেন? উত্তর হবে রাজ্যপাল। এরপরে 2 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-এর এ নম্বরে আছে ঠিক না ভুল নির্ণয় করো। 1 নম্বর, লর্ড কর্নওয়ালিস বর্গীদের দমন করেছিলেন। এটা একটি ভুল বক্তব্য। 2 নম্বর, কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি ঠিক বক্তব্য। এবারে চলে আসো বি নাম্বারে। 2-এর বিতে আছে 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে। 2 নম্বর প্রশ্ন, নৌ বিদ্রোহ কবে ঘটেছিল? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। 3 নম্বর প্রশ্ন, একটি উগ্র হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের নাম লেখো। উত্তর হবে হিন্দু মহাসভা। এবার 2-এর সি নাম্বারে আছে বাম দিক ও ডান দিক মেলাও। এখানে আমি মিলিয়ে রেখেছি দেখো। প্রথমে 1 নম্বরে আছে হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়টের সাথে মিল হবে নীল বিদ্রোহের। নীল বিদ্রোহের সময়কার কথা প্রচার করেছিল হিন্দু প্যাট্রিয়ট এই সংবাদপত্রটি। তারপরে আছে মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের সাথে মিলবে জালালাবাদের যুদ্ধ। তারপরে আছে তলোয়ার। তলোয়ার একটি জাহাজের নাম। তারপরে আছে র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ডের সাথে মিলবে সাম্প্রদায়িক বাটোয়ারা। তারপরে আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সাথে মিলবে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এবারে চলে আসো 2-এর ডি নাম্বারে। শূন্যস্থান পূরণ করো।
এক নাম্বার আছে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল ড্যাশ আন্দোলনের সময়। এখানে শূন্যস্থান অংশটিতে হবে অসহযোগ। চৌরি চৌরার ঘটনা ঘটেছিল অসহযোগ আন্দোলনের সময়। 2 নম্বরে আছে ড্যাশ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। এখানে শূন্যস্থান অংশটিতে হবে শ্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। এবারে চলে আসো 2-এর ই নাম্বার প্রশ্নে। এখানে বলা হয়েছে বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। 1 নম্বর বিবৃতিতে আছে মোহাম্মদ আলী জিন্নাহ CR ফর্মুলা বাতিল করেছিলেন। এর ব্যাখ্যা হবে এটিতে স্বতন্ত্র পাকিস্তান গঠনের কোনো উল্লেখ ছিল না। স্বতন্ত্র পাকিস্তান গঠনের কোনো উল্লেখ ছিল না বলে মোহাম্মদ আলী জিন্নাহ CR ফর্মুলা বাতিল করেছিলেন। 2 নম্বরে বিবৃতিতে আছে ভারত কোনো বিদেশি রাষ্ট্রের আদেশ, নির্দেশ অথবা অনুরোধ পালন করতে বাধ্য নয়, কারণ ব্যাখ্যা বি নাম্বার ভারত সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবারে 3 নম্বরে আছে দেখো 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কেন চালু হয়? চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তর হবে দেখো 1773 খ্রিস্টাব্দে প্রবর্তিত রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি দূর করা ও ভারতে কোম্পানির শাসনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে 1778 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাশ করেন। 1785 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ওই আইনটি বলবৎ হয়। এই আইনের ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি সুনিশ্চিত হয়। 2 নম্বর প্রশ্ন, ফিল্টারেশন থিওরি বলতে কি বোঝো? এই প্রশ্নটির উত্তর তোমাদের বইতে ভালো দেওয়া নেই। এই প্রশ্নটি আমি লিখে তৈরি করেছি। চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। ফিল্টারেশন থিওরি বলতে কি বোঝো? এই প্রশ্নটির উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যারিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষা প্রসঙ্গে একটি প্রতিবেদন পেশ করেন। মেকলের প্রতিবেদনে বলা হয় ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হল ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা। মেকলে বলেন সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিচের স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে, ফলে সমাজের নিচের স্তরের মানুষেরাও শিক্ষিত হবে। একইভাবে তারা আবার তাদের আরও নিম্নের অংশের মানুষকে শিক্ষিত করবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল? এই প্রশ্নটির উত্তরও চলো দেখে নিই। এই প্রশ্নটির উত্তর দেখে নাও। 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনগুলির কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন 1 নাম্বার, এইসব সংস্কার আন্দোলন মূলত শহরের ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত ও বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ দরিদ্র শ্রেণী এবং গ্রামের মানুষদের সঙ্গে আন্দোলনগুলির কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। ব্রাহ্ম সমাজ এর আন্দোলনগুলি ছিল হিন্দু ধর্মকেন্দ্রিক। মূলত হিন্দুদের স্বার্থ ও আদর্শ রক্ষার ক্ষেত্রে আন্দোলনগুলি পরিচালিত হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, বেদ বেগারি প্রথা কিভাবে মুন্ডা বিদ্রোহকে ত্বরান্বিত করেছিল? এই প্রশ্নটির উত্তরও আমি লিখে তৈরি করেছি। চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। এর উত্তর হবে ঔপনিবেশিক ভারতে অন্যতম বড় কৃষক উপজাতি বিদ্রোহ হল মুন্ডা উলগুনান বা মুন্ডা বিদ্রোহ, 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। বিদ্রোহের কারণ, জমিদার ও মহাজনরা মুন্ডাদের ওপর নানা ধরনের কর আরোপ করত। তারা মুন্ডাদের জোরপূর্বক বেত বেগারি বা বিনা মজুরিতে নানা রকম পরিশ্রমের কাজ করাত। এর ফলে মুন্ডাদের মধ্যে অসন্তোষ ঘনীভূত হতে থাকে। এর ফলস্বরূপ 1899 খ্রিস্টাব্দে মুন্ডারা বিরসা মুন্ডার নেতৃত্বে স্থানীয় জমিদার, মহাজন ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 5 নম্বর প্রশ্ন, গান্ধীজির দক্ষিণ আফ্রিকায় রাজনৈতিক কর্মকাণ্ড কেমন ছিল? চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই।
দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির কার্যকলাপ কিরূপ ছিল? এর উত্তর হবে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির রাজনৈতিক কার্যকলাপ। প্রথমে আছে পয়েন্ট করবে আন্দোলন। এশিয়া ও আফ্রিকার মানুষদের ওপর শ্বেতাঙ্গদের শোষণ ও অত্যাচার গান্ধীজিকে বিচলিত করে। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সরকারের বিরুদ্ধে সেখানকার ভারতীয়দের সংঘবদ্ধ করে তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস বা এনআইসি গড়ে তোলেন। পরিণাম, দক্ষিণ আফ্রিকার সরকার গান্ধীজিকে নানাভাবে বিব্রত করার চেষ্টা চালায়। তার ওপর শারীরিক নির্যাতনের চেষ্টাও চালানো হয়। তা সত্ত্বেও দীর্ঘ 2 দশক ধরে তিনি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত সরকার পিছু হটতে বাধ্য হন। 1914 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট গৃহীত হয়। এর ফলে দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের অবস্থার অনেকখানি উন্নতি হয়। এই প্রশ্নটি কিন্তু অনেকটা বড়, এটা 3 নম্বরের জন্য তোমরা করতে পারো। 2 নম্বরের জন্য এখান থেকে ছোট করে লিখলেও কিন্তু প্রশ্নের উত্তরটি সঠিকই হবে। 6 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কি? চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। প্রশ্নটির উত্তর দেখে নাও। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দমনমূলক আইনগুলির অন্যতম ছিল রাওলাট আইন। কমিটি গঠন। ভারতের বৈপ্লবিক আন্দোলন দমনের জন্য ব্রিটিশ সরকার ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে 5 সদস্যের সিডিশন কমিটি গঠন করে। আইন প্রণয়ন। রাওলাট কমিটির সুপারিশের ভিত্তিতে 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন গৃহীত হয়। এই আইন জারি করে ভারতীয়দের স্বাধীনতা হরণ করা হয়। আইনের ধারা। এই আইন দ্বারা সরকার যে কোনো ব্যক্তিকে সন্দেহবশত গ্রেফতার করার ক্ষমতা পায় এবং বিনা প্ররোচনায় গ্রেফতার করে বিনা বিচারে আটক রাখার ক্ষমতাও সরকারকে দেওয়া হয়। 7 নম্বর প্রশ্ন, লবণ আইন ভঙ্গ করার কারণ বর্ণনা করো। চলো এই প্রশ্নটির উত্তর দেখে নিই। লবণ আইন ভঙ্গ করার কারণ হিসেবে এখানে অনেকটি বড় প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এতটা তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য লেখার দরকার নেই। প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে এখান থেকে দেখে নাও। এখান থেকেই তোমরা ছোট করে এই প্রশ্নটির উত্তর 4 থেকে 5 লাইনের মধ্যে লিখবে। প্রয়োজন হলে তোমরা এই প্রশ্নটির একটি স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের বাড়িতে এটা পড়তে সুবিধা হবে। 8 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনে থিওডোর বেক এর ভূমিকা কী ছিল? চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তর হবে আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক। তিনি উর্দু এবং ইংরেজি ভাষায় প্রকাশিত ইনস্টিটিউট গেজেট সাহিত্য পত্রিকা সম্পাদনার মাধ্যমে প্রথম সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াতে শুরু করেন। বেকের এই সাম্প্রদায়িকতার পিছনে কারিগর ছিল ইংরেজ সরকার। সরকারি রাজনৈতিক দ্বিচারিতা বজায় রেখে বিভাজন ও শাসন নীতি বা ডিভাইড অ্যান্ড রুল পলিসি কার্যকর করতে বেককে আলিগড় কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করেছিল। 9 নম্বর প্রশ্ন, পাকিস্তান প্রস্তাব কি? চলো এই প্রশ্নটির উত্তরও দেখে নিই। এই প্রশ্নটির উত্তর হবে 1933 খ্রিস্টাব্দের জানুয়ারিতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবি মুসলিম ছাত্র চৌধুরী রহমত আলী সর্বপ্রথম নাও অর নেভার নামক এক পুস্তিকায় পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পাঞ্জাব, আফগান প্রদেশ, কাশ্মীর, সিন্ধু ও বেলুচিস্তান এই 5টি অঞ্চল নিয়ে তিনি পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রস্তাব রাখেন। 10 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তির গুরুত্ব বর্ণনা করো। চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তর দেখে নাও। 1 নম্বরে লিখবে লখনৌ চুক্তি ইংরেজের বিচ্ছিন্নতাবাদী ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ওপর আঘাত আনে। 2 নম্বর, এই চুক্তির রূপকার হিসেবে বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নাহর জাতীয় নেতা হিসেবে ভাবমূর্তি উজ্জ্বল হয়। 3 নম্বর, এই চুক্তিতে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের পৃথক স্বার্থকে পরোক্ষে স্বীকার করা হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, ইতিহাসে আম্বেদকর স্মরণীয় কেন? চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখবে ভারতের ইতিহাসে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর একজন স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা। 1932 খ্রিস্টাব্দে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে অনুন্নত হিন্দু সম্প্রদায় এবং গান্ধীজির নেতৃত্বে
পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়াও তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন। ভারতীয় সংবিধানের জনক বলা হয় আম্বেদকরকে। শেষ এবং 12 নম্বর প্রশ্ন, 26শে জানুয়ারি 1950 এর গুরুত্ব বর্ণনা করো। চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তর হবে, দেখো, প্রথমে লিখবে ঐতিহাসিক গুরুত্ব। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের প্রস্তাব অনুযায়ী 1939 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর মধ্যরাত্রে রাভি নদীর তীরে হাজার হাজার ভারতবাসী তেরঙ্গা জাতীয় পতাকা তোলেন। তাছাড়া লাহোর অধিবেশনের সিদ্ধান্ত মেনে এরপর থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত প্রতি বছর 26 জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব। স্বাধীনতা সংগ্রামের সময়ে 26 জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হলেও 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ 26 জানুয়ারির ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্মরণীয় করে রাখেন। 1950 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর 26 জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করা হয়।